গল্পের নাম সঙ্গীন হৃদয়ানুভূতি, সিজন 2। কলমে জান্নাতুল ফিরদৌস, মিথিলা। গল্পের নবম পর্ব। অরিনের চোখ ভিজে আসে। নিজ অজান্তেই দুফোঁটা নোনাজল গড়িয়ে পড়ল হাতে মেলে রাখা চিঠিটার গায়ে। অরিন চোখ বন্ধ করে চিঠিটা বুকে চেপে ধরে। মুখ হা করে নিঃশ্বাস ফেলছে মেয়েটা। বোঝাই যাচ্ছে হয়তো নিঃশ্বাস ফেলতেও ভীষণ রকমের যন্ত্রণা হচ্ছে তার। অরিনের চোখ বেয়ে এখনো টুপটুপ করে অশ্রুকণা ঝরছে। কিয়তক্ষণ বাদে সে বুকে চেপে রাখা চিঠিটা আবারও সামনে আনে। তারপর একের পর এক চুমু একে দেয় চিঠিটার গায়ে। অরিন ভেজা চোখেই আলতো হাতে চিঠিটায় হাত বুলালো। এই মুহূর্তে তার ইচ্ছে করছে মানুষটার কাছে ছুটে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরতে। কি দরকার তাকে এত ভালোবাসার? কি দরকার তাকে এতবার মুগ্ধ করার? শ্যামবরণ সুদর্শন মানুষটা কি জানে না তার এহেন কাণ্ড মেয়েটাকে ঠিক কতটা ভয়ঙ্করভাবে তার প্রতি আসক্ত করছে। অরিন আলতো করে হাতের উল্টো পিঠে দুচোখ মুছল। তারপর বিছানার পাশ হাতড়ে মোবাইলটা হাতে নিল। ভাবল, একবার কি মানুষটার কাছে ফোন দেওয়া উচিত? পরক্ষণেই আবার কি মনে করে মনে উঠা এহেন ইচ্ছেকে এক প্রকার ধামাচাপা দিয়ে ফোনটা পাশে রেখে দিল অরিন। তারপর হাতে থাকা চিঠিটা নিয়ে খানিকক্ষণ নিজের মতো করে কথা বলতে লাগল। দূর থেকে কেউ এসব দেখলে নিঃসন্দেহে বলতো, মেয়েটা পাগল হয়েছে। কিন্তু তাতে অরিনের কিছু যায় আসলো তো? এভাবেই হয়তো মিনিট 5 পেরুল। তারপরে পাশে থাকা ফোনটা হুট করেই কর্কশ শব্দ তুলে বেজে ওঠে। অরিন তড়িঘড়ি করে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটার দিকে একবার তাকিয়ে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে, তারপর আবারও চোখ মেলে মেয়েটা। হয়তো সে নিশ্চিত হলো এটা আদৌ তার ডাক্তার সাহেবের কল কিনা। নিশ্চিত হওয়া শেষে অরিন যেই না ফোনটা রিসিভ করবে তার আগেই কলটা কেটে যায়। অরিন কিছুক্ষণ হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল ফোনটার দিকে। পরক্ষণে যেই না সবটা বোধগম্য হলো, অমনি শুরু হলো মেয়েটার হাঁসফাঁস। ইস, কি করলো এটা ও? মানুষটা নিজ থেকে কল দিল আর ও কি না? অরিনের ভাবনার মাঝেই আবারও কল এলো তার ফোনে। মেয়েটা এবার আর আগের ন্যায় ভুল করল না। সে তড়িঘড়ি করে ফোনটা রিসিভ করে কানে ঠেকায়। ওপাশ তখনও নিশ্চুপ। অরিনও চুপ করে রইল। কিছুক্ষণ বাদেই ওপাশ থেকে ভেসে এলো রৌদ্রের ভরাট কণ্ঠ। সানশাইন। অরিন চোখ বন্ধ করে নেয় আবারও। গলার কাছটায় কেমন যেন ব্যথা ব্যথা করছে তার। তাই তো কথাগুলোও কেমন গলার কাছেই আটকে যাচ্ছে বারংবার। মেয়েটা শুষ্ক ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা চালালো। অথচ ফলাফল বরাবরই শূন্য। ওপাশে রৌদ্র হয়তো কিছুটা হলেও আঁচ করতে পেরেছে বিষয়টা। সে কেমন নরম গলায় বলল, বউজান, ও বউজান, কথা বলবে না আমার সাথে? অরিন আহত হাসল। ধরে আসা গলায় কোনোমতে বলল, সেটা কি আদৌ কোনোদিন সম্ভব হয়েছে আমার দ্বারা? রৌদ্র স্মিত হাসল। গাড়ির ব্যাকসিটে গা এলিয়ে বসল খানিকটা। তারপর চোখ বন্ধ করে মেয়েটার স্নিগ্ধ সুশ্রী মুখখানাকে কল্পনা করতে করতে বলল, কাঁদছিলি এতক্ষণ তাই না? অরিন নাক টানল। ধীরে ধীরে পুরো গা এলিয়ে দিল বিছানায়। তারপর মোটা কণ্ঠে কপট ভাব নিয়ে বলল, কে বলল এমনটা? আমি মোটেও এমন কিছু করিনি ডাক্তার সাহেব। তাছাড়া এইটুকু ব্যাপার নিয়ে কাদারই বাকি আছে। রৌদ্র এবার ফিচেল হাসল। এক হাত দিয়ে চুলগুলো ব্রাশ করতে করতে মিহি স্বরে জবাব দিল, ব্যাপারটা এইটুকুই। আসলো এই? অরিন চুপ করে গেল। এ কথার প্রত্যুত্তরে এখন ঠিক কি বলা যায় তাই হয়তো ভাবছে সে। অরিনকে চুপ করে থাকতে দেখে ওপাশে রৌদ্র হয়তো খানিকটা ক্ষুদ্র নিঃশ্বাস ফেলল। কেননা সে নিঃশ্বাসের আছড়ে পড়ার শব্দ যে স্পষ্ট কানে এসেছে অরিনের। অরিন এবার আর কোনো ভনিতা না করে ধরে আসা গলায় বলল, আপনি ভীষণ পচা ডাক্তার সাহেব, ভীষণ পচা। আমায় একটু দেখা দিয়ে গেলে কি এমন ক্ষতি হতো শুনি? আমি নিশ্চয়ই এতটা নির্বোধ না যে কান্নাকাটি করে আপনাকে যাওয়া থেকে আটকাতাম। রৌদ্র মনোযোগ দিয়ে শুনল অভিমানিনীর অভিযোগ। তাকে এমন চুপ করে থাকতে দেখে অরিন ভ্রু কুঁচকাল। সন্নিগ্ধ কণ্ঠে প্রশ্ন করল, চুপ করে আছেন যে? আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না বুঝি?
মৃত্যুর আগ অবধি এই ইচ্ছে মিটবে বলে মনে হয় না সানশাইন। রৌদ্রের ভারিক্কি কণ্ঠে বুকটা কেমন ধক করে উঠে অরিনের। মেয়েটা চট করে নিজের চোখ দুটো বন্ধ করে নেয়। মুহূর্ত বাদেই বন্ধ চোখ দুটো ছাপিয়ে বেরিয়ে আসে কয়েক ফোঁটা নোনা জল। ওপাশে রৌদ্র নিশ্চুপ। ক্ষণে ক্ষণে শোনা যাচ্ছে তার উষ্ণ নিঃশ্বাসের আছড়ে পড়ার শব্দ। অরিন বেশ মনোযোগ দিয়ে শুনল সবটা। কিছুক্ষণ পেরুতেই সে বলল, ভালোবাসি ডাক্তার সাহেব। ওপাশে রৌদ্র হয়তো দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলল। তারপরেই জবাব দিল আগের ন্যায় ভরাট কণ্ঠে, ভালোবাসি আমার তুমিটাকে। সকাল গড়িয়ে বেলা নেমেছে বেশ আগে। এহসান বাড়ির সকলেই আজ প্রচুর ব্যস্ত। সেই সকাল থেকে রসুই ঘরে খুন্তি নাড়ছেন জুবাইদা বেগম আর রাফিয়া বেগম। মানুষ দুটো সেই যে রান্নায় হাত ভরালো, তারপর তো আর একটিবারের জন্যও বেরুল না রান্নাঘর থেকে। অবশ্য তাদের এত খাটা খাটুনির কারণও আছে বই কি। আজকেই বিকেলের দিকে রেহান আর রুহি চলে যাবে নিজেদের বাড়ি। যদিও নিয়মানুসারে আরও একটি দিন থাকার কথা, কিন্তু তবুও তাদের চলে যেতে হচ্ছে। কেননা রৌদ্রের দেওয়া সুইজারল্যান্ডের টিকিটগুলোর ডেট যে কাল পেরিয়েই পরশুদিন। সবকিছু গোছগাছের একটা ব্যাপার আছে না? তাই রেহান আগে থেকেই সকলকে জানিয়ে দিয়েছে আজ সে চলে যাবে। অগত্যা এহসান বাড়ির মানুষও আর তেমন কিছু বলেনি তাকে। রাইসা বেগম আর মাইমুনা বেগম মিলে হাতাহাতি করে কয়েক ধরনের পাকোয়ান বানাচ্ছেন। যদিও রান্নার ব্যাপারে তাদের জ্ঞান খুব একটা নেই, তবুও তারা আজ নিজ উদ্যোগে বড় যাদের বলে দেওয়া নিয়ম অনুযায়ী হাত লাগাচ্ছেন কাজগুলোতে। কেননা একা দুটো মানুষই বা আর কতটুকু করবে। মেহরিন বেগমও আজ বেজায় ব্যস্ত। তার স্বামীরও ছুটি শেষ। আজকের মধ্যেই তাদেরও ফিরতে হচ্ছে নিজ বাসস্থানে। মেহরিন বেগম বাড়ির হেল্পিং হ্যান্ড কুমুকে নিয়ে ঘর দুয়ার গোছাচ্ছেন। সকলের এত এত ব্যস্ততার মাঝে তিনি কি আর বসে থাকতে পারেন? মেহরিন বেগম কাজের ফাঁকে এক পলক তাকালেন ছোট ভাবিদের দিকে। মানুষ দুটো কি সুন্দর হেসে খেলে কাজগুলো করছে। মেহরিন ধীর পায়ে এগিয়ে এলেন তাদের কাছে। টেবিলের ওপর থাকা বড় ডিশটার ওপর থেকে একটা বালুসাই মিষ্টি তুলে মুখে দিলেন। মিষ্টিটা মুখে নিয়ে তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন। তার এরূপ মুখভঙ্গি দেখে চিন্তিত হলেন রাইসা বেগম আর মাইমুনা বেগম। তারা তো ধরেই নিলেন মিষ্টিটা হয়তো একেবারেই বিস্বাদ হয়েছে খেতে। মাইমুনা বেগম ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, মেহু, কেমন হয়েছে রে? মেহরিন বেগম আর চোখে চাইলেন মাইমুনা বেগমের দিকে। তারপর মুখে থাকা মিষ্টিটা গিলে বললেন, কেমন হয়েছে মানে? একেবারেই ফার্স্ট ক্লাস। একদম মেজ ভাবির হাতে বানানো মিষ্টির মতো হয়েছে। মেহরিনের কথা শুনে হাফ ছেড়ে বাঁচলেন মাইমুনা আর রাইসা বেগম। রাইসা বেগম তো স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেই বসেন, মেজ বুর রেসিপি ফলো করছি, তাই রেজাল্টটাও যে তার মতোই ফার্স্ট ক্লাস হবে। তাই না? মাথা নাড়ালেন মাইমুনা বেগম। হাতের তালুতে লাড্ডুর ডনিয়ে সঠিক শেপ দিতে দিতে বললেন, তা যা বললি। মেজ বুর রেসিপি ফেল করার চান্সই নেই। সদ্য গোসল সেরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছছে অরিন। চুল মোছার এক পর্যায়ে তার মনে পড়ল গতরাতে বলা রৌদ্রের প্রতিটি কথা। কথাগুলো মনে পড়তেই অরিন কেমন আনমনেই মুচকি হাসল। আসবো অরি? দরজার কাছ থেকে ভেসে আসা পরিচিত কণ্ঠে সেদিকে ফিরল অরিন। দেখতে পেল রুহি দাঁড়িয়ে আছে দরজায়। অরিন তড়িঘড়ি করে বলে ওঠে, এ কি? আমার রুমে আসতে তোমার আবার অনুমতির প্রয়োজন পড়ছে কেন রুহিপু? চলে এসো ভেতরে। রুহি স্মিত হেসে রুমে ঢুকল। অরিনের কাছে এসে মেয়েটার হাত ধরে তাকে বিছানায় বসিয়ে নিজেও তার পাশে বসল। তারপর নিচু কণ্ঠে অভিমান মিশিয়ে বলল, আচ্ছা আমি কি তোর এতটাই পর অরি? কেন একটিবারও নিজের মনের কথাগুলো বললি না আমায়? কেন বললি না তুই আমার ভাইকে ভালোবাসিস? আমায় কি সত্যি এগুলো বলার মতো যোগ্য মনে করিসনি অরি? আজ যদি রেহান আমায় সবটা না বলতো, তাহলে হয়তো কোনোদিন এই বিষয়ে কিছু জানাই হতো না আমার। অরিন তৎক্ষণাৎ মাথা নাড়ায়। রুহির কোলের ওপর পড়ে থাকা হাত দুটো চেপে ধরে বলে, এই না না, তুমি ভুল ভাবছ রুহিপু। আমি আসলো কিভাবে বলতাম সবটা সেটাই বুঝে উঠতে পারিনি। প্লিজ তুমি মন খারাপ করো না।
আমি সত্যিই বলতাম তোমায়, কিন্তু তেমন কোনো সুযোগ না পেয়ে আর বলতে পারিনি। বলেই মাথাটা নিচু করে নেয় অরিন। তা দেখে রুহি আলতো হাসল। অরিনের চিবুক উপরে তুলে মিহি স্বরে বলল, থাক, আর মন খারাপ করতে হবে না। এখন একটা কথার উত্তর দে তো। অরিন জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইল রুহির দিকে। রুহি নিজের মুখটা আরেকটু কাছে এনে ফিসফিসিয়ে বলল, আমার ভাইকে স্বামী হিসেবে পেয়ে আপনার ফিলিংস কেমন ম্যাডাম? এহেন কথায় খানিকটা লজ্জা পেল অরিন। মেয়েটা তৎক্ষণাৎ নিজের মুখটা নুইয়ে ফেলে। গাল দুটোতে হুট করেই দেখা মিলে লালাভ আভার। রুহি এই মুহূর্তটাকে একটুও বৃথা যেতে দিল না। সে তৎক্ষণাৎ নিজের ফোনটা দিয়ে নিঃশব্দে মেয়েটার লজ্জা রাঙা মুখখানার 2-3টে ছবি তুলে নেয়। মাথা নুইয়ে রাখা অরিন একেবারেই টের পেল না তা। রুহি এবার দুষ্ট হাসল। দুষ্টুমি ভরা কণ্ঠে আবারও ফিসফিসিয়ে বলল, এইটুকু কথাতেই এতখানি লজ্জা পেলে মেয়ে? যখন আমার ভাই এসে আদর করবে তখন তো তোকে হয়তো খুঁজেই পাওয়া যাবে না। রুহির বলা এমন লাগামহীন কথায় হাসফাস করতে থাকে অরিন। মেয়েটা পারে না লজ্জায় কুকড়ে যেতে। অরিনের এমন অবস্থা দেখে খিলখিল করে হেসে ওঠে রুহি। দুহাতে মেয়েটাকে ঝাপটে ধরে অরিনের কাঁধে চিবুক ঠেকালো রুহি। বেশ উচ্ছ্বাসের সঙ্গে বলতে লাগল, আম সো প্রাউড অফ মাই ব্রাদার। এমন একটা লাল টুকটুকে ভাবি এনে দেওয়ার জন্য হলেও ভাইয়াকে খুব 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 ধন্যবাদ দিতে ইচ্ছে করছে আমার। কাকে এত ধন্যবাদ দিতে ইচ্ছে করছে মামুনির? আর কিসের জন্যই বা এত এত ধন্যবাদ? হুট করে পেছনে থেকে ভেসে আসা রাফিয়া বেগমের কণ্ঠে হকচকিয়ে ওঠে রুহি, অরিন। রুহি অরিনকে ছেড়ে দিয়ে পেছনে ফিরে। রাফিয়া বেগম হাতে থালা ভর্তি পিঠা নিয়ে তাদের কাছেই আসছেন। অরিন মাকে দেখে শুষ্ক ঢোক গিলে। তার মা আবার সবটা শুনে ফেলেনি তো? অরিন ভয়ে ভয়ে তাকালো রুহির দিকে। রুহির মুখেও স্পষ্ট উদ্বিগ্নতার ছাপ। অরিন আর রুহিকে এভাবে ভরকে যেতে দেখে রাফিয়া বেগম ভ্রু কুচকান। হাতের থালাটা টেবিলের ওপর রেখে মেয়ে দুটোর দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার? আমায় দেখেই তোমরা এমন চুপ করে গেলে কেন? আমি কি ভুল সময়ে এসে পড়লাম? রুহি তড়িৎ ডানে বামে মাথা নাড়ায়। মুখে মেকি হাসি টেনে বলল, আরে নানা মেজো মা, আমরা আসলো। আমার বিয়ের একটা ইনসিডেন্ট নিয়ে আলোচনা করছিলাম। রুহির বলা কথাটা কেমন যেন বিশ্বাস হল না বিচক্ষণ রাফিয়া বেগমের। তিনি সরু চোখে একবার তাকালেন মেয়ে দুটোর মুখপানে। সেথায় তিনি স্পষ্ট দেখতে পেলেন ভয় আর কিছু লুকানোর প্রচেষ্টা। রাফিয়া বেগম স্পষ্ট বুঝতে পারলেন মেয়েগুলো তার থেকে কিছু একটা লুকোচ্ছে। কিন্তু পরক্ষণেই মনে মনে ভাবলেন, মেয়েদের তো নিজেদের ব্যক্তিগত কত কিছুই থাকে। মা হিসেবে নিশ্চয়ই সেখানে হস্তক্ষেপ করাটা খুব একটা শোভা পায় না। তাই তিনি আর কিছু না বলে চেপে গেলেন বিষয়টা। শুধু আস্তে করে বললেন, ওহ আচ্ছা, ওসব বাদ দে। এই দেখ তো আমি কি নিয়ে এসেছি তোদের জন্য। বলেই তিনি টেবিলের ওপর থেকে থালাটা নিয়ে এলেন অরিন, রুহির কাছে। রুহি তো থালা ভর্তি মিষ্টি পাকোয়ান দেখে পারে না লাফিয়ে পড়তে। মেয়েটা আবার বড় মিষ্টপ্রিয়। রুহি চটপট করে দুটো পাকন পিঠা তুলে নিয়ে মুখে পুরে নিল। আহা, সে কি স্বাদ! মুখে দিতেই বুঝি মিলিয়ে গেল সবটা। রুহি বেশ আয়েশ করে চিবুচ্ছে তার পছন্দের পিঠা। রাফিয়া বেগম মেয়েটার এহেন কাণ্ডে স্মিত হাসলেন। সযত্নে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিলেন রুহির। তারপরে তিনি তাকালেন অরিনের দিকে। মেয়েটাকে অমন উদাস হয়ে অন্যমনস্ক থাকতে দেখে রাফিয়া বেগমের কপালে 2-3 ভাঁজ পড়ল যেন। তিনি মৃদু স্বরে বললেন, কি রে, কি ভাবছিস এত? হঠাৎ ডাকে কিছুটা হকচকিয়ে ওঠে অরিন। রাফিয়া বেগম এবার কেমন সন্দিহান গলায় মেয়েকে জিজ্ঞেস করলেন, এত মনোযোগ দিয়ে কি ভাবছিস তুই? অরিন তড়িৎ মাথা নাড়ায়। বলে, কই, না তো, তেমন কিছু না। সত্যি? হ্যাঁ। মেয়ের মুখের কথাতে কেমন যেন রহস্য রহস্য গন্ধ পেলেন রাফিয়া বেগম। তিনি কিছুটা ভাবুক হলেন। পরক্ষণেই কি যেন মনে করে বলে ওঠেন, তুই আজকে সারাদিন ঘরে নতুন বউদের মতো বসে আছিস কেন? নিচে নামিসনি কেন একটিবারের জন্য?
শুনলাম ছোট নাকি রুমে এসে তোকে খাবার দিয়ে গেছে? কি হয়েছে বলতো একটু। মায়ের কথায় পরপর ঢোক গিলে অরিন। এবার কি জবাব দিবে সে? মা যদি কিছু টের পেয়ে যায় তখন? অরিন একবার আর চোখে তাকালো রুহির পানে। রুহি মেয়েটাও এহেন পরিস্থিতি গাল ভরে মিষ্টি ঠুসে চাবাতে ভুলে গেল যেন। অরিন ভয়ে ভয়ে আবারও তাকায় মায়ের দিকে। রাফিয়া বেগমের দৃষ্টি তীক্ষ্ণ। এরূপ তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এই বুঝি মেয়েটার মনের কথাগুলো টুস করে পড়ে ফেলবেন তিনি। অরিন আমতা আমতা করে বলে, ই আসলো আম্মু। আজকে শরীরটা কেমন ভালো লাগছিল না তাই। কি হয়েছে? সিরিয়াস কিছু? অরিন ডানে বামে মাথা নাড়ায়। তা দেখে রাফিয়া বেগম ফোঁস করে নিঃশ্বাস ফেললেন। হাতে থাকা থালাটা বিছানায় রেখে নিজে বসা ছেড়ে উঠে দাঁড়ালেন। মেয়ে দুটোকে বললেন, মিষ্টিগুলো শেষ করবি কিন্তু। একটাও যেন বাকি না থাকে। ওকে। রুহি মুখের অবশিষ্ট খাবারটুকু গিলে কোনোমতে মাথা কাত করে। রাফিয়া বেগম একবার তাকালেন সেদিকে। তারপর তিনি গটগট পায়ে বেরিয়ে এলেন ঘর ছেড়ে। এদিকে তার যাওয়ার পথে তাকিয়ে ফোঁস করে স্বস্তির নিঃশ্বাস ফেলল অরিন, রুহি। অরিন তো রীতিমতো মায়ের ভয় ঘেমে নিয়ে একাকার। তার মা যা বিচক্ষণ বুদ্ধির। কে জানে কিছু একটা আঁচ করতে পারল কি না। গোধূলির বিষণ্ণ আকাশ ছেয়ে গেছে সন্ধ্যার মৃদুমন্দ আবছা আলোয়। এহসান বাড়ির প্রতিটি মানুষের মনেও ছেয়ে গিয়েছে খানিকটা আধার। এই তো কিছুক্ষণ আগেই রুহিটা চলে গেল নিজ বাড়িতে। এবারেও যাওয়ার সময় সে কি কান্না মেয়েটার। মনে হচ্ছিল এখনই বুঝি নতুন বিয়ে দিয়ে বিদায় করা হচ্ছে তাকে। জুবাইদা বেগম তো এমনিতেই নরম সরম মানুষ। মেয়ে চলে যাবার কষ্টে সেই সকাল থেকেই মূর্ছাপ্রায় মানুষটা। তার ওপর মেয়ের ওমন আর্তনাদ ভরা কান্না দেখে আরেকটু ভেঙে পড়লেন তিনি। মানুষটাও কেমন বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদলেন মেয়েকে জড়িয়ে। রুহিকে গাড়িতে তুলে দিতেই তার কান্নার রোল বুঝি আরও বাড়ল। রুহিও যে এক্ষেত্রে কম যায় না। সেও গাড়িতে বসে বাচ্চাদের মতো কেঁদে কেটে অস্থির। শেষমেশ উপায়ন্তর না পেয়ে কবির সাহেব ইশারায় রেহানকে গাড়ি ছাড়তে বললেন। রেহানও বাধ্য জামাইয়ের মতো শুনল শ্বশুরের কথা। সে ড্রাইভারকে বলে গাড়ি ছাড়তে। আর নিমিষেই গাড়িটি পেছনে ধুলো উড়িয়ে এহসান বাড়ির আঙিনা ত্যাগ করে। ওদিকে জুবাইদা বেগমের কান্না তখনও চলমান। রাফিয়া বেগমসহ জনে জনে এসে তাকে থামাবার প্রয়াস চালিয়েও যখন ব্যর্থ হল, তখনই কবির সাহেব এগিয়ে গেলেন স্ত্রীর কাছে। স্ত্রীর মূর্ছান্বিত দেহটা টেনে নিজের সঙ্গে দাঁড় করিয়ে মাথায় আলতো করে হাত বুলালেন কিছুক্ষণ। তন্মধ্যেই ঘটল আরেক বিপত্তি। সাব্বির সাহেবেরও হুট করেই প্রেশার উঠে গেল। তখন আবার প্রতিটা মানুষ রুহির যাওয়ার শোক ছেড়ে তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। কবির সাহেব যদিও সাথে সাথে রৌদ্রের সঙ্গে কথা বলে টুকটাক প্রাথমিক চিকিৎসা করলেন ভাইয়ের। এতে অবশ্য আগের চেয়ে বেশ খানিকটা সুস্থ আছেন সাব্বির সাহেব। এখন বাড়ির প্রতিটি মানুষ তার ঘরেই বসে আছেন। অরিনটা তো সেই কখন থেকে বাবার বুকের ওপর পড়ে কেঁদেই যাচ্ছে। মাঝে বেশ কয়েকবার অনিক এসে বোনকে সামলাতে চেয়ে লাভের লাভ তো হলই না, উল্টো বাবার মুখের শক্ত কথা শুনতে হলো তাকে। তাই তো ছেলেটা এখন অদূরেই দাঁড়িয়ে আছে। না আসছে বোনের কাছে আর না আসছে বাবার কাছে। সাব্বির সাহেবের বুকটা ইতোমধ্যেই ভারী হয়ে আসলো মেয়ের কান্নায়। তিনি আলতো করে আদুরে হাত বুলালো মেয়ের মাথায়। ধীর স্বরে বলল, আর কাঁদে না মা। মাথা ব্যথা করবে তো তোমার। অরিন ধীরে ধীরে মাথা তোলে। মেয়েটার শুভ্র মুখশ্রীটার কি হালটাই না করেছে সে। কাঁদতে কাঁদতে ইতোমধ্যেই মুখটা লাল টুকটুকে হয়ে গেছে। সাব্বির সাহেব টেনে মেয়েকে বুকে আনলেন। মেয়ের মাথাটায় পরপর কয়েকটা চুমু দিয়ে চোখ বন্ধ করে নিলেন। মোটা হয়ে আসা কণ্ঠে ঘরভর্তি মানুষদের বললেন, আমি কিভাবে নিজের মেয়েকে বিদায় দিব? তারপর তিনি বড় ভাইয়ের দিকে তাকালেন। ছলছল হয়ে আসা চোখে তাকিয়ে বললেন, ভাইজান, আমি এতটা দুর্বল কেন হলাম বলো তো? কিভাবে আমি নিজের কলিজার টুকরোকে বিদায় দিব? কিভাবে ওকে অন্যের ঘরে পাঠাবো? কবির সাহেবের গম্ভীর মুখে খানিকটা পরিবর্তন এলো। তিনি কোমরের পেছনে দুহাত বেঁধে অন্যদিকে মুখে করে চাইলেন। তারপর কেমন অদ্ভুত কণ্ঠে বললেন, বাবাদের এত দুর্বল হলে হয় না সাব্বির।
মেয়ে নামক প্রিয় অতিথিকে একদিন না একদিন বিদায় দিতেই হবে। এটাই যে অবধারিত নিয়ম। ঘরভর্তি উপস্থিত সকলের চোখই কেমন ভিজে আসলো হুট করে। যদিও কথাটা তিক্ত, কিন্তু চিরন্তন সত্য বটে। রাত 10:30। চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় প্রায় নিশুতি নেমে এসেছে বৈকি। প্রত্যন্ত এলাকা হওয়ায় মানুষজন বেশ আগেভাগেই কাজকারবার সেরে শুয়ে পড়েছে। রৌদ্রসহ তাদের টিম মেম্বাররা মোট 12 জন। প্রত্যেকের জন্যই একটি খোলা মাঠে ক্যাম্পের সুব্যবস্থা করা হয়েছে। এলাকাটা এক কথায় মাফস্বল হওয়ায় হোটেল ব্যবস্থা এক প্রকার স্বপ্ন বৈকি। সারাদিন হাড়ভাঙা খাটুনি খেটে ভীষণ ক্লান্ত দেহটা কোনোরকমে টেনে এনে নিজের তাঁবুতে ঢুকল রৌদ্র। না, দেহ বুঝি আর চলছেই না। ছেলেটা গায়ের এপ্রন, হাতে থাকা স্ট্যাথোস্কোপটা রাখল টেন্টের ভেতর রাখা ছোট্ট টেবিলটার ওপর। বেশ বর্ষরভাবেই টেন্টগুলো তৈরি করা হয়েছে। প্রতিটি টেন্টে একটি করে চৌকি, একটা পড়ার টেবিল রাখা। রৌদ্র গায়ের শার্টটা খুলে কোনোরকমে ক্লান্ত দেহটা নিয়ে উপর হয়ে শুয়ে পড়ল চৌকিতে। এই মুহূর্তে বউটার কথা ভীষণ মনে পড়ছে তার। মেয়েটা নিশ্চয়ই তার এই অবস্থা দেখে খুব চিন্তিত হতো। ব্যস্ত হয়ে তার সেবা করত। তার ছোট ছোট আঙুলগুলো দিয়ে ধীরে ধীরে রৌদ্রের মাথাটা টিপে দিত। আর রৌদ্র কি করত? সে মেয়েটাকে হুটহাট লজ্জা দিত। মেয়েটার লজ্জা রাঙা মুখখানা প্রাণভরে দেখত। এসব ভাবতে ভাবতেই রৌদ্রের চোখ লেগে আসে খানিকটা। ঠিক তখনই রৌদ্র টের পেল তার নগ্ন পিঠে কারো হাতের স্পর্শ। রৌদ্রের ঘুমন্ত মস্তিষ্ক তোড়াক করে জেগে ওঠে। সে একলাফে বিছানা ছেড়ে দূরে গিয়ে দাঁড়ায়। তক্ষুনি দেখতে পায় মৌটুসীকে তার বিছানার পাশে দাঁড়িয়ে থাকতে। মেয়েটার পরনে সেই উদ্ভট ড্রেস আপ। আর চোখে মুখে লেপ্টে আছে একরাশ মাদকতা। মেয়েটা রৌদ্রের উন্মুক্ত দেহে কয়েকবার নজর বুলাল। ইতোমধ্যেই তার হার্টবিট বুঝি ফাস্ট হয়ে এসেছে অনেকটা। সে রৌদ্রের দিকে তাকিয়ে আবেদনময়ী হাসল। পা বাড়িয়ে খানিকটা এগোতেই রৌদ্র ধমকে উঠল। এই আপনি এত রাতে একজন পরপুরুষের তাঁবুতে কেন এসেছেন? মিনিমাম লজ্জা বোধটুকুও কি নেই আপনার? মৌটুসী কেমন অদ্ভুতভাবে হাসল। সে রৌদ্রের কথাগুলোকে তেমন পাত্তা না দিয়ে এগিয়ে আসে নিজের মতো। রৌদ্রের প্রায় অনেকটা কাছে আসতেই রৌদ্র সরে যায় 2 কদম। মৌটুসী এবার বাঁকা চোখে তাকায় রৌদ্রের দিকে। সন্দিহান গলায় বলে ওঠে, আর ইউ ডাম হ্যান্ডসাম? আমার মতো একটা হট এন্ড বোল্ড মেয়ে নিজ থেকে আপনাকে সিগন্যাল দিচ্ছে, আর আপনি কি না এমন দূরে পালাচ্ছেন? হেই, আপনার সবকিছু ঠিকঠাক আছে তো? এহেন কথায় রৌদ্রের মুখাবয়বে পরিবর্তন এলো। ছেলেটার দৃঢ় চোয়াল শক্ত হয়ে ওঠে। হাত দুটো হয়ে আসে মুষ্টিবদ্ধ। চোখ দুটোতে কেমন রক্তাভাভা ফুটে উঠেছে। রৌদ্র চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বলল, আমার রুম থেকে বের হন। আদারওয়াইজ এখন যা হবে তার জন্য সম্পূর্ণ দায়ী কেবল আপনিই থাকবেন। মৌটুসীর চোখমুখ উজ্জ্বল হয়ে আসে এহেন কথায়। সে রৌদ্রের কাছে এসে আবেদনময়ী কণ্ঠে বলে, হ্যাঁ, হ্যাঁ, আই হ্যাভ নো প্রবলেম ইন দিস, প্লিজ কাম। বলেই সে রৌদ্রের এক হাত ধরতে নিলে রৌদ্র তার হাতের কবজি চেপে ধরে। মৌটুসী ভরকায়। কবজির ব্যথায় মৃদু ককিয়ে উঠে সে। বলে, রৌদ্র, ইটস হার্টিং মি। শুনল না রৌদ্র। মেয়েটার চেপে রাখা কবজিটা ধরে তাকে সামনের দিকে ঘুরিয়ে পেছনে দিয়ে সেই হাতটা মুচড়ে ধরে রৌদ্র। মৌটুসী ব্যথায় চিৎকার করতে নিলে অন্য হাতে তার মুখ শক্ত করে চেপে ধরে রৌদ্র। কানে কানে ফিসফিস করে বলে, আমি বিবাহিত। বউ আছে আমার। আমাকে ছোঁয়ার একমাত্র অধিকার আমার বউয়ের। যেখানে ঘরে পবিত্র ফুল আছে সেখানে তোর মতো নর্দমার কীটকে কেন নিজেকে ছুতে দিব আমি? ব্যথায় চোখমুখ নীল হয়ে আসছে মৌটুসীর। মেয়েটা কেমন ছটফট করছে নিজেকে ছাড়ানোর। অথচ রৌদ্রের পুরুষালী শক্তির সঙ্গে একদমই পেরে উঠছে না সে। রৌদ্র মৌটুসীর মুখ চেপে রেখেই বিছানার ওপর থেকে পড়ে থাকা শার্টটা তুলে মৌটুসীর মুখে বেঁধে দেয়। যেন তার চিৎকার এই তাঁবু ছাড়িয়ে অন্য কোথাও না যায়। রৌদ্র একবার এদিক ওদিক তাকায়।
পরক্ষণেই মৌটুসির গলায় ঝুলানো স্কার্ফটা দেখতে পেয়ে সেটা টেনে এনে পেছনে দিয়ে মৌটুসির হাত দুটো টাইট করে বেঁধে দেয় রৌদ্র। তারপর রাগে গজগজ করতে করতে বলল, প্রচুর শখ না তোর আমার সংস্পর্শে আসার? ঠিক আছে, আজকে তোর এই শখ জনমের মতো ঘুচিয়ে ছাড়ব আমি। মৌটুসি এখনো গুনিয়ে কাঁদছে। তার চোখ দুটো বেয়ে অসীম ধারায় অশ্রুকণা ঝরছে। হয়তো চোখ দুটো তার অনুনয় করছে রৌদ্রের কাছে, যেন তাকে ছেড়ে দেয় এই যাত্রায়। কিন্তু রৌদ্র কি আর অত সহজে থামবার পাত্র? রৌদ্র মৌটুসির হাত দুটো বেঁধে দিয়ে তাঁবুর চেইনটা ভেতর থেকে লাগিয়ে দেয়। তারপর রাগে কটমট করতে করতে এদিক ওদিক খুঁজে প্যান্টের বেল্টটা হাতে তুলে নিল। মৌটুসি ভরকে যায়। মাথা নাড়িয়ে বারবার গুনিয়ে কাঁদছে মেয়েটা। অথচ রৌদ্র দাঁত খিচে বলে, কত্তবর কলিজা তোর, আমার গায়ে হাত দেশ? আমার শরীরে স্পর্শ করার অধিকার শুধুই আমার বউয়ের। সেখানে তোর ওই নোংরা হাতে ছোবার সাহস কোত্থেকে পেলি তুই? বলেই আর কোনরূপ কালবিলম্ব না করে একের পর এক বেল্টের আঘাত করতে থাকে মৌটুসির গায়ে। ব্যথায় চোখমুখ কুঁচকে মাটিতে হাতমুখ বাঁধা অবস্থায় কাতরাতে থাকে মেয়েটা। অথচ সেদিকে বিন্দুমাত্র দয়ামায়া হল না রৌদ্রের। সে তো রাগের মাথায় বুলেই বসেছে তার সামনে পড়ে থাকা মানুষটা একটা মেয়ে। প্রায় বেশ কিছুক্ষণ বেধড়ক মারধর করার পর রৌদ্র থামল। মৌটুসির অবস্থা একেবারেই খারাপ। মেয়েটার সর্বত্র গায়ে কালসিটে দাগ পড়ে গেছে কেমন। কিছু কিছু জায়গার চামড়া ফেটে রক্তও ঝরছে খানিকটা। রৌদ্র এবার শক্ত হাতে মৌটুসির চুল চেপে ধরে রাগে হিসহিসিয়ে বলে, ইউ ব্লাডি বিচ! কান খুলে শুনে রাখো, তোর মতো যাকে তাকে নিজের পুরুষত্ব প্রমাণ দিতে মোটেও ইন্টারেস্টেড নই আমি। সেটা প্রমাণ যাকে দেব আর সে পেলেই হল। কথাটা বলেই রৌদ্র মৌটুসির চুল ছেড়ে দিয়ে মেয়েটার দু গাল বরাবর থাপ্পড় দিল কয়েকটা। এতেও বুঝি শান্তি হল না তার। সে আরেকবার হাত উঠাতেই তার ফোনটা হঠাৎ বেজে ওঠে। রৌদ্র বিরক্ত হয়ে হাত বাড়িয়ে ফোনটা নিতেই তার সকল বিরক্তি বুঝি নিমিষেই উধাও হয়ে গেল। অরিন ফোন করেছে। রৌদ্র ফোনটা হাতে নিয়ে মৌটুসির পানে তাকায়। মেয়েটা কেমন জোরে জোরে গোঙাচ্ছে। রৌদ্র আবারও শক্ত হাতে মৌটুসির চোয়াল চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, হুশ, আমার বউ কল করেছে। আমি এখন কথা বলবো ওর সাথে। এর মধ্যে তুই যদি বিন্দু পরিমাণ আওয়াজও করিস তাহলে কসম, এক্ষুনি তোকে জ্যান্ত মাটিতে পুঁতে দিয়ে আসব। এন্ড আই প্রমিস, কোনো কাকপক্ষীয় টের পাবে না বিষয়টা। রৌদ্রের এহেন বাক্যে ভীষণ ভয় পেল মৌটুসি। সে মুখ বুজে রইল তখন। রৌদ্র উঠে দাঁড়ায়। গলা মৃদু খাকারি দিয়ে কলটা রিসিভ করে কানে ঠেকায়। নরম গলায় শুধায়, সানশাইন। ওপাশে অরিন মৃদু হেসে জবাব দেয়, এতক্ষণে রিসিভ করার সময় হল? কি এমন জরুরি কাজ করছিলেন শুনি? রৌদ্র ঠোঁট কামড়ে হাসে। কপালে আঙুল ঠেকিয়ে একবার আড়চোখে তাকায় মৌটুসির পানে। বলে, তেমন কিছু না, শুধু একটা উচ্ছিষ্টকে তার জায়গা চিনিয়ে দিচ্ছিলাম। অরিন হতভম্ব হল। রৌদ্রের কথার গভীরতা উপলব্ধি করতে না পেরে বলল, বুঝিনি। কি বললেন? বুঝতে হবে না। আচ্ছা আগে এটা বলতো, তোর গলা ভাঙল কিভাবে? কার জন্য কাঁদতে হলো তোর? অরিন এবার খানিকটা অবাক হল বটে। মানুষটা কত সহজেই বুঝে গেল তার কাদার ব্যাপারটা। অবশ্য না বোঝারই বা কি আছে। যেই মানুষটা তার মনের প্রতিটা খবর রাখে, তার জন্যে কি আর এটুকু জানা কোনো বিষয় হল? অরিন শোয়া অবস্থায় ওপাশ ছেড়ে এপাশে ফিরল। কাছে থাকা একটা বালিশ নিয়ে বুকে চেপে ধরল। তারপর মিহি স্বরে বলল, ও ডাক্তার সাহেব, আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে গো। রৌদ্রর ঠোঁট আপনা আপনি প্রসারিত হল খানিকটা। সে তৎক্ষণাৎ জবাব দিল, এমন আদুরে কণ্ঠে বললে আমি আমার জানটাও দিয়ে দিতে প্রস্তুত জানবাচ্চা। সেখানে দেখা দেওয়া এ আর এমন কি? রৌদ্রর কথা শেষ হবার পূর্বেই অরিন কেমন খেকিয়ে ওঠে বলল, এই এই কি বললেন আপনি? জান দিবেন মানে? আপনি এই কথাটা মুখে আনলেন কেন? রৌদ্র ভরকায়। সে বুঝতে পারল,
ভুল সময়ে ভুল কথা মুখ ফসকে বেরিয়ে পড়েছে তার। সে তক্ষুনি অভিমানিনীর অভিমান ভাঙাতে বলল, সরি, সরি, এক্সট্রিমলি সরি জানবাচ্চা। আমি তো এমনিই বলে ফেলেছিলাম। রাখেন আপনার এমনি। এসব কথা আপনার জন্য এমনি হলেও আমার জন্য একেবারেই নয় ডাক্তার সাহেব। রৌদ্র বুঝল ব্যাপারটা বেগতিক যাচ্ছে। যে করেই হোক মেয়েটার রাগ ভাঙাতে হবে তার। সে কিছু একটা বলবে তার আগেই অরিন ফট করে মুখের ওপর কল কেটে দেয়। রৌদ্র তখন হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল ফোনটার দিকে। পরক্ষণেই তার মুখটা শক্ত হয়ে এলো। সে শক্ত হাতে ঘাড় চেপে ধরে নিজের। বিড়বিড় করে বলতে থাকে, উফ, ইউ হ্যাভ ডান টু মাচ সানশাইন। কিয়তক্ষণ বাদেই রৌদ্র মৌটুসির পানে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে। তারপর মেয়েটার দিকে তেড়ে এসে তার চুলের মুঠি ধরে তাকে দাঁড় করাই। শক্ত কণ্ঠে বলে, আজকের ঘটে যাওয়া ঘটনা যদি ঘুণাক্ষরেও কেউ টের পায়, তাহলে মনে রাখিস তোর মৃত্যু অবধারিত। আর ভুলেও এটাকে ফোকলা ধমকি হিসেবে ভাবিস না যেন, কেননা আমার কাছে কিন্তু তোর অতি অসাধারণ একটা ভিডিও যেটা কিনা মিস্টার সো কল্ড ম্যানেজিং ডিপার্টমেন্টের ডিরেক্টরের সাথে। বুঝতেই পারছিস কি বলতে চাইছি। জাস্ট একটা ক্লিক করব, অমনি পুরো মিডিয়া জুড়ে ব্রেকিং নিউজ হবে এত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়ের চরিত্র নিয়ে। তখন নিশ্চয়ই ব্যাপারটা খুব একটা ভালো হবে না তোর জন্য। মৌটুসির চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম। মেয়েটা হতবাক চোখে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। রৌদ্র আর কিছু না বলে মেয়েটাকে টেনে হিচড়ে তাঁবুর বাইরে ছুঁড়ে ফেলে। তারপর মৌটুসির হাতের বাঁধন আর মুখের বাঁধন আলগা করে তাকে হাতের ইশারায় সরে যেতে বলে। মৌটুসিও আর কিছু না বলে কাতরাতে কাতরাতে নিজের তাঁবুর দিকে হাঁটা ধরে। রৌদ্র নিজের তাঁবুতে আসে। তারপর একটা টাওয়েল নিয়ে নিজের ঘর্মাক্ত শরীরটা মুছে নিয়ে বসে পড়ে চৌকিতে। হাত বাড়িয়ে ফোনটা নিয়ে ভিডিও কল লাগায় অরিনের নাম্বারে। প্রথম কলটা রিং হতেই কেটে দেয় অরিন। রৌদ্র ফের কল লাগায়। এবারেও ঘটল একই ঘটনা। রৌদ্রের এবার মেজাজ খারাপ হয়। সে তখনই ভয়েস নোট পাঠায় অরিনকে। এবার কল কাটলে আই সর অরি, আমি আর কোনোদিন তোকে কল দিব না। ভয়েসটা সেন্ড করে রৌদ্র অপেক্ষা করল মিনিট খানেক। যখনই দেখল ভয়েসটা সিন হয়েছে তখনই সে কল লাগায় আবারও। এবার তার টোটকায় কাজ হল। অরিন বাধ্য মেয়ের মতো কল রিসিভ করে নিল। কিন্তু সে ক্যামেরার সামনে এলো না। রৌদ্র ভ্রু কুচকায়। চোখ বন্ধ করে দাঁত কিরমির করে বলে, সামনে আয়। কথাটা খানিকটা ধমকে বলায় কেঁপে ওঠে অরিন। মেয়েটা তক্ষুনি মাথা নিচু করে সামনে এলো ক্যামেরার। রৌদ্র এখনও আগের ন্যায় চোখ বন্ধ করে রাখা। অরিন ধীরে ধীরে স্ক্রিনে চোখ রাখে। হুট করে রৌদ্রকে এমন শার্টলেস দেখে তৎক্ষণাৎ চোখ দুটো সরিয়ে নেয় সে। কিন্তু পরক্ষণেই আবারও চোরা চোখে একটু একটু করে বারবার তাকায় স্ক্রিনে। রৌদ্র এবার গম্ভীর কণ্ঠে শক্ত গলায় বলে ওঠে, একটা কথা ভালোমতো মাথায় গেঁথে রাখো মেয়ে। আমার সাথে তোর ঝগড়া হোক, মনোমালিন্য হোক কিংবা যা কিছুই হয়ে যাক না কেন, ভুল করেও কোনোদিন আমার মুখের ওপর ফোন কাটার দুঃসাহস করবি না। এটা ফার্স্ট টাইম করেছিস বিধায় কিছু বলিনি, কিন্তু নেক্সট টাইম এমনটা করলে ইউল হ্যাভ টু পে ফর দিস। এন্ড রিমেম্বার, আই উড ব্যাডলি টেক দ্যাট। রৌদ্রর বলা এহেন কথায় সামান্য ঢোক গিলে অরিন। মাথা নুয়ে কোনোরকমে বলল, হু। রৌদ্র এবার চোখ মেলে। ভ্রু কুচকে যেই না আরও দুটো শক্ত কথা বলতে যাবে তার আগেই মেয়েটার নুয়ে রাখা সুশ্রী মুখখানা দেখে হৃদয় শিথিল হয়ে আসে তার। মনটা একেবারেই শান্ত হয়ে যায় তৎক্ষণাৎ। এতক্ষণের রাগগুলো যেন গলে পানি তার। রৌদ্র কিছুক্ষণ মন ভরে দেখল তার প্রাণভোমরাকে। তারপর হুট করেই অরিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলে ওঠে, সানশাইন, ওড়নাটা সরাত। অরিন হকচকিয়ে ওঠে এহেন কথায়। সে নিজের গায়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা ওড়নাটা আরেকটু চেপে ধরে নিজের সঙ্গে। মাথা নুয়ে রেখেই আমতা আমতা করে বলে, কেন? এই তোকে সরাতে বলছি না। এক্ষুনি সরা। অরিন মাথা নাড়িয়ে না বলে আবারও। এবার বুঝি আরেকটু ক্ষেপে গেল রৌদ্র। সে আরেক দফা খেকিয়ে ওঠে।
এতটা অবাধ্য হয়েছিস তুই? বড় হিসেবে তো মান্য করছিসই না, অ্যাটলিস্ট স্বামী হিসেবে মান্য করা উচিত সেটাও করছিস না। তোকে লাস্টবার বলছি সরাবি কি না? অরিন নিশ্চুপ। তা দেখে রৌদ্র দাঁত খিচে বলল, ওকে দেন রাখো। বলেই সে ফোনটা কাটতে নিলে বাদ সাধে অরিন। সে তৎক্ষণাৎ গা থেকে ওড়নাটা সরিয়ে দেয়। তক্ষুনি রৌদ্রের সামনে ভেসে ওঠে অরিনের গায়ে পড়ে থাকা তারই শার্টটা। রৌদ্র তখন অরিনকে দেখার এক পর্যায়ে এটাই সন্দেহ করেছিল। আর তার সন্দেহ বরাবরের মতো সত্যি হল। মেয়েটার গায়ে কি সুন্দর করে ফুটে উঠেছে তার শার্টটা। ছোটখাটো দেহটায় এত বড় শার্ট আটাতেও বেশ কসরত করতে হয়েছে হয়তো। রৌদ্র অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল অরিনের দিকে। মেয়েটার এমন ছোট ছোট পাগলামিগুলো বড্ড কাহিল করে তাকে। এই যে তাকে মিস করছিল বিধায় তার শার্ট পরে রেখেছে। এটাই যে বড্ড আদুরে ব্যাপার তার জন্য। রৌদ্র এবার গলায় একরাশ নমনীয়তা ঢেলে বলল, বউজান, ও বউজান, আমায় খুব মিস করছিলে বুঝি? অরিন কিছু বলে না। সে শুধু নখ খুঁটে যাচ্ছে নিজের। ঈশোস বেচারি কি লজ্জাতেই না পড়ল এখন। মানুষটা না জানি কি ভাবছে তাকে নিয়ে। রৌদ্র অরিনকে চুপ থাকতে দেখে ফের বলল, ও বউজান, বকুনি দিয়েছি বলে এখনো রেগে আছো? আচ্ছা ঠিক আছে, আমি সরি বলছি। কথাটা বলেই রৌদ্র বসা ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর কানে হাত ধরে উঠবস করতে করতে বলে, সরি বউজান, খুব সরি। আর রেগে কথা বলবো না। অরিন হতবুদ্ধির ন্যায় তাকিয়ে মানুষটার দিকে। কে বলবে এই মানুষটাই আর বাকি মানুষদের সামনে কতটা গম্ভীর হয়ে থাকে। অথচ এখন দেখো, তার মতো মানুষের জন্য কি না কানে ধরে উঠবস করছে। রৌদ্র এখনো কান ধরে উঠবস করে যাচ্ছে। এবার কেমন যেন খারাপ লাগছে অরিনের। সে তড়িঘড়ি করে রৌদ্রকে থামিয়ে দিয়ে বলে, এই থামুন আপনি। রৌদ্র বাধ্য ছেলের মতো থামল। কানে হাত রেখেই বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল, সরি। অরিন হেসে ফেলে রৌদ্রের কথা বলার ভঙ্গি দেখে। মেয়েটার খিলখিল হাসির শব্দ কানে পৌঁছাতেই আপনা আপনি দেহের সকল ক্লান্তি নিমিষেই উধাও হয়ে যায় রৌদ্রের। ছেলেটা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল অরিনের দিকে। ঠোঁটের কোণে তার কিঞ্চিত হাসি। অরিনের হাসির মাঝেই রৌদ্র শান্ত কণ্ঠে বলে ওঠে, কতটুকু আপন করলে তুই সারাজীবন আমার থাকবি সানশাইন? তোর ঠিক কতটা কাছে থাকলে তোর সম্পূর্ণ অস্তিত্ব জুড়ে মিশে থাকতে পারবো আমি? সহসা হাসি থেমে গেল অরিনের। মেয়েটা হতবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, হুট করে এমন প্রশ্ন কেন ডাক্তার সাহেব? রৌদ্র তৎক্ষণাৎ জবাব না দিয়ে বিছানায় শুয়ে পড়ল। মাথার নিচে এক হাত রেখে কাত হয়ে মোবাইলটার দিকে তাকাল। অরিন এখনো চেয়ে আছে তার দিকে। হয়তো সে অপেক্ষা করছে রৌদ্রের জবাবের। রৌদ্র কিছুক্ষণ গভীর চোখে তাকিয়ে রইল অরিনের দিকে। দৃষ্টি তার নিষ্পলক। চোখের সাদা অংশগুলো কেমন যেন মৃদু লালচে হয়ে আছে। রৌদ্রের নির্বাকতা এক প্রকার চিন্তায় ফেলে দিল মেয়েটাকে। অরিনের মনে ক্ষণে ক্ষণে ধেয়ে উঠছে রাজ্যের সব বাজে চিন্তা। কেন হুট করে মানুষটা এই কথাগুলো বলল? না, অরিন আর পারল না চুপ করে বসে থাকতে। সে ফোনটা হাতে নিয়ে ব্যস্ত হয়ে বলতে লাগে, কি হয়েছে আপনার? কেন এমন করছেন? আর আর হুট করে কেনই বা ওই কথাগুলো বললেন? রৌদ্র অরিনের এত বিচলন দেখে মুচকি হাসে। বলে, এত ব্যস্ত হতে হবে না সানশাইন। আমার কিছুই হয়নি। আই এম টোটালি ফিট এন্ড ফাইন। এমনিতেই কথাটা জিজ্ঞেস করতে ইচ্ছে করল তাই করলাম। অরিন তবুও সন্নিগ্ধ চোখে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। সন্দিহান গলায় জিজ্ঞেস করে, সত্যি তো? রৌদ্র স্মিত হেসে জবাব দেয়, হুম, সত্যি। আচ্ছা ওসব বাদ দে এখন। তুই শুয়ে পড়। রাত অনেক হয়েছে জান বাচ্চা। আর বেশিক্ষণ জেগে থাকলে চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাবে। আমি এটা মোটেও চাই না আমার এত কিউট একটা বাচ্চা বউয়ের চোখগুলোর নিচে ডার্ক সার্কেল পড়ুক। সো ঘুমিয়ে পড়ো সোনা। আর হ্যাঁ, কাল কিন্তু নবীন বরণ। কি কি বলে এসেছিলাম মনে আছে তো?
অরিন মাথা ঝাঁকায়। হ্যাঁ, মনে আছে তার। রৌদ্র ফের বলল, গুড, মনে থাকলেই ভালো। তো ঠিক আছে, এখনই শুয়ে পড় তাহলে। অরিন মাথা কাত করে সম্মতি জানিয়ে শুয়ে পড়ে বিছানায়। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আলতো হেসে বলে, গুড নাইট। গুড নাইট টু ইউ টু জান। এন্ড সুইট ড্রিমস। শেষ কথায় মুখ বাঁকালো অরিন। মিনমিনে স্বরে বলল, আমার ঘুম কেড়ে এখন আবার সুইট ড্রিমস বলছে। হুর ঢং। মিনমিন করে বললেও কথাটা স্পষ্ট কানে গেল রৌদ্রের। ছেলেটা কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, অথচ সেদিকে কোনো খেয়াল নেই অরির। সে তো নিজের মতো বিড়বিড় করেই যাচ্ছে। রৌদ্র এ পর্যায়ে ঠোঁট কামড়ে হাসে, দুষ্ট কণ্ঠে বলে, হা, ঘুমিয়ে পড়ো বউজান। এমনও তো হতে পারে রাতে তোমার স্বপ্নের মাঝেই তোমার সঙ্গে রোম্যান্স করতে চলে এলাম। বাস্তবে না হোক অ্যাটলিস্ট স্বপ্নে অন্তত রোম্যান্সটা ফুলফিল করে করলাম না হয়। এরূপ কথায় থমকে গেল অরিন। চোখ দুটো তার বিস্ময় বড় হয়ে গেছে বহু আগে। লোকটা কি বলল এগুলো? এমন লাগামহীন কথা কেউ এত সহজে বলতে পারে? হ্যাঁ পারে বোধ হয়। এই যেমনটা তার ডাক্তার সাহেব পারছে। অরিনকে এভাবে একধানে তাকিয়ে থাকতে দেখে ফোনের সামনে চুটকি বাজায় রৌদ্র। অরিন হকচকিয়ে ওঠে খানিকটা। থতমত চেহারাটা কিছুটা নিচু করে নেয় সাথে সাথে। আহারে বেচারি বুঝি লজ্জা পেয়েছে বরের এমন কথায়। রৌদ্র এবার বাঁকা হাসল। স্ক্রিনের আরেকটু সামনে মুখটা এনে হাসকি স্বরে বলল, যত লজ্জা পাবার এখনই পেয়ে নে সানশাইন। কেননা আমি যখন তোর লজ্জা ভাঙাবো তখন কিন্তু কেঁদেও কুল পাবি না সোনা। সো বি রেডি। রৌদ্রের বলা প্রতিটি কথা বুঝি মৃদু ঝঙ্কার তুলে দিল অরিনের সর্বাঙ্গে। মেয়েটার কান্দুটোও কেমন ঝাঝা করছে লজ্জায়। গাল দুটোয় ছেয়ে গেছে ঈষৎ লালাভ আভা। বুকের খাঁচায় বন্দি হৃদয়টা তাণ্ডব করছে যেন। ইস, মেয়েটা পারছে না এ মুহূর্তে রৌদ্রের সামনে থেকে ছুটে পালাতে। আর না পারছে কলটা কাটতে। অরিনের লজ্জা রাঙা নতমুখটা দেখে রৌদ্রেরও কেমন কেমন যেন লাগছে। ছেলেটার হার্টবিট ফাস্ট হয়ে আসছে ক্রমাগত। সে তড়িঘড়ি করে নিজের চোখ দুটো বন্ধ করে নেয়। কোনোমতে বলে, ঘুমিয়ে পড় সানশাইন, রাখছি। বলেই খট করে কলটা কেটে দেয় রৌদ্র। অরিনও বুঝি হাফ ছেড়ে বাঁচল এতে। সে আর দেরি না করে শুয়ে পড়ে। চোখ দুটো বন্ধ করতেই তখনকার বলা রৌদ্রের কথাগুলো আবারও মনে পড়ে যায় তার। মেয়েটা চোখ বন্ধ রেখেই লাজুক হাসল। তখনই কেমন টুম করে শব্দ হলো তার ফোনটায়। অরিন চোখ খুলে ফোনটার দিকে তাকায়। কি যেন একটা মেসেজ এসেছে। অরিন ফোনটা হাতে নিয়ে মেসেজটা চেক করতেই দেখতে পায় রৌদ্র মেসেজ পাঠিয়েছে। তখনও একবার জিজ্ঞেস করেছি তোকে, আবারও জিজ্ঞেস করছি, কতটুকু আপন করলে তুই সারা জীবন আমার থাকবি সানশাইন? তোর ঠিক কতটা কাছে থাকলে তোর সম্পূর্ণ অস্তিত্ব জুড়ে মিশে থাকতে পারবো আমি? অরিন মেসেজটা পড়ে মুচকি হাসল। তারপর দক্ষ হাতে ফোনে একটা মেসেজ টাইপ করে পাঠিয়ে দিল রৌদ্রের ফোনে। তারপর অধীর আগ্রহে বসে রইল রৌদ্রের জবাবের। ওপাশে রৌদ্র বড্ড অস্থির। সারাদিন যেমন তেমন, রাত হলেই মেয়েটার কথা বড্ড মনে পড়ে তার। তখন আবার নিজেকে সামলানোটা বেশ দায় হয়ে পড়ে তার জন্য। রৌদ্র যখন চোখ বন্ধ করে নিজের ভাবনায় নিমগ্ন তখনই তার ফোনে মেসেজের শব্দ আসে। রৌদ্র তৎক্ষণাৎ মেসেজটা অন করে। তারপর মেসেজটা পড়ে মুহূর্তেই তার চোখে মুখে ছেয়ে যায় রাজ্যের প্রশান্তির আভাস। অরিন জবাবে লিখেছে, জিতনে পাস পাস ख्वाबों के नजर उतनी पास टू रहना हम सफर टू जो पास हो फिर क्या यह जहान तेरा प्यार में हो जून फना। রৌদ্র পরপর কয়েকটা চুমু খেলো ফোনটার স্ক্রিনে। তারপর সেটিকে বুকের ওপর নিয়ে পাড়ি জমায় ঘুমের রাজ্যে। এই মেয়ে, নবীন বরণে কেউ এভাবে যায়? তুই তো রেগুলার গেটআপ নিয়েছিস দেখছি। যা, উপরে গিয়ে বস, আমি হাতের কাজটা শেষ করে এসে তোকে একটা সুন্দর শাড়ি পরিয়ে দিব। যা। মায়ের কথায় চিন্তায় পড়ে গেল অরিন। কিভাবে বোঝাবে তার মাকে
সে যদি বোরখা ছাড়া অন্য কিছু পরে তাহলে তার কপালে নির্ঘাত শনি লাগবে। রৌদ্র সেদিন যেভাবে বারবার করে বলে গিয়েছে বোরখা পরে যেতে, সেখানে সে যদি ভুলক্রমেও শাড়ি পরে তাহলে তো। অরিনের ভাবনার মাঝেই আবারও খেকিয়ে ওঠে রাফিয়া বেগম। কি রে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, রুমে যা, আমি আসছি। অরিন এবার ফাঁকা ঢোক গিলে। মাকে তার যেভাবেই হোক কিছু একটা বলে কয় বোঝাতে হবেই হবে। অরিন আর কিছু না ভেবে চট করে পেছনে থেকে মায়ের কোমর জড়িয়ে ধরে। রাফিয়া বেগম মেয়ের এমন হঠাৎ কাণ্ডে হকচকিয়ে ওঠেন। তার রান্নার কাজে ব্যস্ত হাতগুলো থেমে যায় সঙ্গে সঙ্গে। তিনি ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলেন, কি হলো আবার? খারাপ লাগছে কোনো বিষয়ে? অরিন মায়ের পিঠে মাথা রেখেই খানিকটা ডানে বামে ঘোরায়। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলে ওঠে, আম্মু, আমার না আজকে ভীষণ ইচ্ছে করছে বোরখা পরে যেতে। আমি তো সচরাচর বোরখা পরি না তেমন, তাই ভাবলাম আজকেই না হয় পরি একটু। কিন্তু, উহু, কোনো কিন্তু না, আমি এটাই পরি না। দেখো তো, আমায় কি খুব খারাপ লাগছে? কথাটা বলেই অরিন মায়ের কোমর ছেড়ে সামনে এসে দাঁড়ায়। ঢুলে ঢুলে বিভিন্ন অঙ্গিভঙ্গিমা দেখিয়ে মাকে বোরখাটা দেখায়। রাফিয়া বেগম মেয়ের বাচ্চামতে মুচকি হাসলেন। মেয়েটার পরনে নীল রঙের বাটারফ্লাই বোরখাটা, তার সাথে সুন্দর করে সাদা নীল মিশেলের শিফন হিজাব বাঁধা। অরিনের শুভ্র গোলগাল মুখটা হিজাব বাঁধায় বুঝি আরেকটু গোলগাল হয়ে গেছে। তার ওপর সোনায় সোহাগা হিসেবে মেয়েটার গাল দুটোর গর্ত তো আছেই। রাফিয়া বেগম মেয়েকে দেখে মনে মনে কয়েকবার আলগোছে মাশাআল্লাহ পড়ে নিলেন। তারপর কয়েকটা দোয়া পড়ে মেয়েটার মাথায় ফু দিয়ে বললেন, মাশাআল্লাহ, আমার জাদুকে সবকিছুতেই সুন্দর লাগে। তোর যেটা ভালো লাগে তুই সেটাই পড়, কেমন? মায়ের কথায় গালভর্তি হাসি দিল অরিন। যাক, অবশেষে চিন্তামুক্ত হল সে। অরিন মায়ের কাছ থেকে ছুটে চলে আসে ড্রয়িং রুমে। ওদিকে রাফিয়া বেগম মেয়েকে পেছনে থেকে সতর্ক করছেন, আস্তে যা, পড়ে যাবি তো। উফ, মেয়েটাও না, এতবড় হয়েও বাচ্চামি গেল না। কথাটা বলেই তিনি আবারও নিজের কাজে মনোযোগী হলেন। এদিকে অরিন ছুটে আসে ড্রয়িং রুমের সোফায় বসে থাকা তার বাবা আর বড় আব্বুর কাছে। অরিন এসেই দুজনের দিকে তাকিয়ে বলে ওঠে, কেমন লাগছে আমায়? সাব্বির সাহেব আর কবির সাহেব মিলে অফিসের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলেন। তখনই অরিনের ডাকে সেদিকে ফিরলেন দুজন। সাব্বির সাহেব তো মেয়ের দিকে তাকাতেই তার মুখ থেকে অস্ফুটে বেরিয়ে আসে, মাশাআল্লাহ। কবির সাহেব অরিনকে আপাদমস্তক দেখে গম্ভীর মুখে খানিকটা মিষ্টি হাসলেন। অরিনের হাতের কবজি আলতো করে চেপে তাকে নিজের পাশে বসালেন। তারপর মেয়েটার মাথায় সস্নেহে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, মাশাআল্লাহ, আমার মামুনিটাকে তো খুব সুন্দর লাগছে। এখন থেকে কোথাও বের হলে এভাবেই বের হইও কেমন? অরিন বড় আব্বুর কথায় মাথা কাত করে। তারপর বাবার দিকে তাকিয়ে বলে, বাবাই, কেমন লাগছে আমায় বললে না যে? সাব্বির সাহেব কেমন করে যেন হাসলেন। সেই হাসিতে আনন্দের চাইতে কষ্ট বোধহয় বেশি ছিল। তিনি উঠে এসে মেয়ের পাশে বসলেন। তারপর মেয়েটার মাথা আলতো করে বুকে চেপে ধরেন। মোটা হয়ে আসা কণ্ঠে বললেন, ঠিক আমার মায়ের মতো সুন্দর লাগছে। বলেই তিনি চুপ করে গেলেন। হয়তো আরও কিছু বলতে চেয়েছিলেন তিনি, কিন্তু গলা ধরে আসায় আর বাকিটা বেরুল না কণ্ঠ ফুঁড়ে। অরিন বুঝি খানিকটা টের পেল বাবার মনের উচাটন। সে তড়িঘড়ি করে বসা ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর কোমরে দুহাত বেঁধে বাবার উদ্দেশ্যে আঙুল উঁচিয়ে শাসানি ছোড়ে, বাবাই, তুমি এমন হুটহাট ইমোশনাল হয়ে যাও কেন শুনি? তুমি জানো না, তুমি ইমোশনাল হলে আমিও ইমোশনাল হয়ে যাই। তাহলে কেন বারবার ইমোশনাল হও শুনি? কালকেই কত বড় একটা সর্বনাশ করলে নিজের, আবার আজও শুরু হয়ে গেলে? শোনো, বলেই সে এগিয়ে এসে দুহাত দিয়ে বাবার ছলছল হয়ে আসা চোখ দুটো আলতো করে মুছে দেয়। তারপর বাবার কপাল বরাবর ঠোঁট ছুঁয়ে আবারও বলে ওঠে, একদম লক্ষ্মী ছেলের মতো থাকবে কেমন? দুপুরের ঔষধটা মনে করে খেয়ে নিও। আর হ্যাঁ, আর মন খারাপ করবে না। আমি কিন্তু তোমায় ছেড়ে কোথাও যাব না, সত্যি বলছি।
সাব্বির সাহেব মেয়ের কথায় ভেজা চোখে হাসলেন। মাথা নাড়িয়ে বললেন, ঠিক আছে আম্মা, আপনি যা বলবেন তাই। অরিন মুচকি হাসল। তারপর সেখান থেকে আবারও ছুটে চলে গেল নিজের রুমের দিকে। এদিকে মেয়ের যাওয়ার পথে একদৃষ্টিতে তাকিয়ে থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন সাব্বির সাহেব। পাশে বসা কবির সাহেব হয়তো বুঝলেন ভাইয়ের দীর্ঘ নিঃশ্বাসের কারণ। তিনি ভাইয়ের কাঁধ চাপড়ালেন। গম্ভীর কণ্ঠে বললেন, শক্ত হ ভাই। ও ভাইয়া, ভাইয়া গো, ভাইয়া। অনিকের ঘরের দরজায় একের পর এক করাঘাত করে ডেকেই যাচ্ছে অরিন। অথচ অনিকটার বের হবার কোনো নামগন্ধও নেই। আর থাকবেই বা কিভাবে? ছেলেটা আবার অফডেগুলোতে নাকে তেল দিয়ে ঘুমায়। আজকেও হয়তো তাই করছে। অরিন থামল। তারপর আবারও জোরেসোরে করাঘাত চালায় দরজায়। এবার বুঝি টনক নড়ল অনিকের। ছেলেটা ঘুমঘুম চোখে একবার দরজার দিকে তাকায়। অরিনের কণ্ঠ পেয়ে সাধের ঘুমটা ছেড়ে ধীরে ধীরে শোয়া ছেড়ে উঠে বসে। হাত দিয়ে চোখ ডলতে ডলতে দরজাটা খুলে দেয়। অরিন একাধারে করাঘাত করতে করতে বেশ হাঁপিয়ে উঠেছে। তাই মেয়েটা দরজায় হেলান দিয়ে ভাইকে ডাকছিল এতক্ষণ। আর তখনই হুট করে দরজা খুলে দেওয়ায় মেয়েটা অনিকের গায়ে হেলে পড়ে। অনিক ভরকে যায়। হুট করেই চোখের ঘুমগুলো ঠুস করে উড়ে গেল তার। বোনকে শক্ত হাতে বাহুডোরে আটকে ধরে ছেলেটা। বিচলিত হয়ে বলে, বনু, তুই ঠিক আছিস তো? কোথাও লাগেনি তো? অরিন ভাইয়ের এহেন কথার জবাব না দিয়ে ভাইয়ের কাছ থেকে উঠে দাঁড়ায়। চোখে মুখে বিরক্তি লেপ্টে ঝাঁঝ নিয়ে বলে, এতক্ষণ লাগে দরজা খুলতে? বলি কদিনের জন্য ঘুমুচ্ছিলে ভাইয়া? তোমায় ডাকতে ডাকতে আমার হাতের অবস্থা একেবারেই খারাপ। ধুর, এখন কেমন ব্যথা করছে। ব্যথার কথা শুনে আরেক দফা বিচলিত হল অনিক। বোনের হাত দুটো চট করে চেপে ধরে সামনে এনে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে দেখতে ব্যস্ত গলায় বলে, কই লেগেছে বনু? ইস, তুই কেন কষ্ট করে দরজায় নক করতে গেলি? তুই জাস্ট একটা কল দিতি বাচ্চা, আমি সঙ্গে সঙ্গে উঠে পড়তাম। অরিন ভাইয়ের কথায় মুখ বাঁকাল। মুখে ঝামটি দিয়ে বলে উঠল, ঘরের দরজায় বুলডোজার চালালেও তোমার ঘুম ভাঙবে কি না সন্দেহ, সেখানে তোমায় একটা কল দিতাম আর অমনি তুমি উঠে পড়তে? সিরিয়াসলি ভাই? অরিনের কথায় মুখটা কাচুমাচু করতে লাগল অনিকের। বনু তো কথাটা একেবারেই ভুল বলেনি। ছেলেটা মাথা চুলকে ফোকলা হাসল। অপরাধী স্বরে বলল, সরি, আজকের মতো ক্ষমা করে দে বাচ্চা। প্রমিস নেক্সট টাইম এমন করব না। অরিন ফিক করে হেসে ওঠে। তাকে হাসতে দেখে অনিকও হাসে। হাসার এক পর্যায়ে অনিক থেমে গেল। চোখ দুটো বড়সড় করে বলল, ওহ মাই, বনু, আমি তো এতক্ষণ একটুও খেয়াল করলাম না। তোকে তো মাশাআল্লাহ খুব কিউট লাগছে। জানি, সবাই বলেছে অলরেডি। অরিন মুখের সামনে হাত নেড়ে নেড়ে বলল কথাটা। তারপর অনিককে তাড়া দিয়ে বলে ওঠে, ভাইয়া, আম গেটিং লেট। তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করো, আমাদের বেরোতে হবে তো। অনিকের এতক্ষণে মনে পড়ল আজকে বনুর নবীন বরণ। যা, ছেলেটা সব ভুলে এভাবে নাক টেনে ঘুমুচ্ছিল। রোদ ভাই জানলে নির্ঘাত দুটো গাল ঝামটি দেব তাকে। অনিক তাড়াতাড়ি ঘরে ঢুকে কাবার্ড থেকে টাওয়েল বের করে কাঁধে নিল। তারপর অরিনের দিকে তাকিয়ে বলল, গিম্মি জাস্ট 10 মিনিটস বনু। আমি নিজেও তো রেডি হতে এত সময় নেই না। সে যাকগে তাড়াতাড়ি এসো কিন্তু। অনিক মাথা নাড়িয়ে ওয়াশরুমে ঢোকে। অরিনও আর দাঁড়িয়ে না থেকে চলে যায় নিজের রুমে। রুমের দরজা লক করে সে এসে বসল বিছানায়। তারপর ফোনটা বের করে কল লাগায় রৌদ্রের ফোনে। একবার দুবার রিং হতেই কলটা কেটে দেয় রৌদ্র। অরিন থমকে গেল কিছুক্ষণের জন্য। কি হলো এটা? কলটা কেটে দিল এরমভাবে। অরিন গাল ফুলিয়ে বসে। পরক্ষণেই মনে মনে ভাবে মানুষটা হয়তো ভীষণ ব্যস্ত। অরিন আর কিছু না ভেবে ঝটপট নিজের 3-4টে ছবি তুলে পাঠিয়ে দেয় রৌদ্রের কাছে। তারপর হয়তো মিনিট খানেক পেরুল। এরই মাঝে রৌদ্র কল দেয় তাকে। এবার আর অডিও কল নয়, একেবারে ভিডিও কল।
অরিন মুচকি হেসে কলটা রিসিভ করে। মুখ খুলে যেই না কিছু বলতে যাবে তার আগেই কানে আসে রৌদ্রের ভরাট কণ্ঠ। বউজান, এই বউজান, তোকে আমি বোরখা পরতে বলেছি কি এই কারণে? কেন পরেছি সেটা তুই? এত সুন্দর লাগছে কেন? এই মেয়ে, আমি কাছে নাই তারপরও এত সুন্দর লাগতে হবে কেন তোকে? আল্লাহ গো, আমি এখন কি করব মাবুদ? এই এই তাড়াতাড়ি এটা পাল্টাবো। তোকে এই রূপে কেউ দেখে ফেললে আমি শেষ। আল্লাহ, আমার তো এসব ভাবতেই প্রেশার বেড়ে যাবে রে। অরিন হতবিহ্বল হয়ে যায় রৌদ্রের কথাবার্তায়। কি বলছে লোকটা? সেই তো তাকে বলেছিল বোরখা পরতে। এখন আবার কি বলছে দেখো। অরিন ভ্রু কুঁচকে বলে বসে, এখন পাল্টালে দেরি হয়ে যাবে ডাক্তার সাহেব। আর আমি কিন্তু সবচেয়ে নর্মাল বোরখাটাই পরেছি। তারপরও এত সমস্যা হলে আমি কি করব বলুন? রৌদ্র এবার সরু চোখে তাকায় অরিনের দিকে। মনে মনে কিছু একটা ভেবে বলে ওঠে, পাল্টাবি না তাহলে? অরিন নিশ্চুপ, মাথা নুইয়ে রাখা তার। রৌদ্র ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে ওঠে, ঠিক আছে, এই লুকেই যা। তড়িৎ মাথা উঠায় অরিন। বলে, সত্যি? হু। রৌদ্র ছোট্ট করে উত্তর দিল। ছেলেটা আবার কি যেন একটা লিখছে বসে বসে। হয়তো ডিউটির মাঝখানেই সময় বের করে কল দিয়েছে অরিনকে। অরিন কি যেন একটা ভেবে দুষ্ট হাসল। রৌদ্রকে ডেকে বলল, ডাক্তার সাহেব। ও ডাক্তার সাহেব। হু। এবারেও ছোট উত্তর রৌদ্রের। অরিন নিজের ফোনটা স্ক্রিনের সামনে ধরে। কিছুক্ষণ আগের তোলা ছবিগুলো রৌদ্রকে দেখিয়ে বলে, দেখুন না ডাক্তার সাহেব, ছবিগুলোতে আমায় কি সুন্দর লাগছে। এগুলো আমি ফেসবুকে পোস্ট করি? অরিনের কথাগুলো কর্ণকুহরে পৌঁছাতেই থেমে গেল রৌদ্রের হাত। দৃঢ় চোয়ালটা শক্ত হয়ে এলো খানিকটা। সে ভ্রু উঁচিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় অরিনের দিকে। এহেন দৃষ্টিতে ভরকে যায় অরিন। মেয়েটা ফাঁকা ঢোক গিলল। মুখ খুলবে তার আগেই কানে এলো রৌদ্রের অদ্ভুত শান্ত কণ্ঠে ছোড়া হুমকি। আপনার যেমনটা ইচ্ছে তেমনটাই করুন বউজান। কিন্তু এর আগে একটা কথা কান খুলে শুনে রাখুন। থামল রৌদ্র। গলাটা আরেকটু নিচু নামিয়ে হাতের কলমটা সজোরে হাতের মাঝে চেপে ধরে দাঁত কিরমির করে বলতে লাগল, আমি বাদে আপনার দিকে অন্য যেই চোখগুলো উঠবে সেসব চোখের মালিকদের কপালে ঠিক কি দুর্গতি লাগবে, এমনকি তাদের দেহের খাঁচায় পরানটা আদৌ থাকবে কিনা তা নিয়ে আমি কোনো গ্যারান্টি দিতে পারব না। সো আশা করি ব্যাপারটা মাথায় রাখবেন। এহেন কথায় নাকে মুখে উঠে যায় অরিনের। কাশতে কাশতে যাচ্ছে তাই অবস্থা মেয়েটার। রৌদ্র বাঁকা হেসে বলল, পানি খেয়ে নিন বউজান। আর ছবি না বলে ছাড়বেন? যান না। ছাড়ুন গিয়ে। অরিন তড়িঘড়ি করে মাথা ডানে বামে ঘোরায়। বুকে হাত রেখে বলে, এই না না, আমার ঘাট হয়েছে এইসব বলে। জীবনে আক্কেল থাকলে আর কোনোদিন মুখেও আনব না এ কথা। প্লিজ আপনি এমনটা করবেন না। রৌদ্র চোখে হাসল। বসার চেয়ারে গা এলিয়ে বলল, তুই ঠিক থাকলে আমিও ঠিক। সো কিছু করার কিংবা বলার আগে ভেবে চিনতে বলবি ওকে? অরিন মাথা কাত করে। রৌদ্র আবারও বলে, হুম, রাখছি তাহলে। গুড গার্লের মতো যাবি, খুব একটা হাসবি না। কোনো ছেলে সেধে বসে কথা বলতে চাইলেও তুই বলবি না। পারলে মুখে মাস্ক পরে থাকবি। আর হ্যাঁ, অনিকের সাথে সাথে থাকবি। অরিন এবারেও বাধ্য মেয়ের মতো মাথা কাত করে। রৌদ্র মুচকি হেসে ইশারায় চুমু দিয়ে ফোনটা কেটে দেয়। অরিনও কিছুক্ষণ চুপ করে থেকে চলে যায় ভাইয়ের কাছে। এদিকে রৌদ্র অরিনের কলটা কেটেই কল লাগায় আরেক জায়গায়। ওপাশের মানুষটা কল রিসিভ করতেই রৌদ্র গম্ভীর কণ্ঠে হুকুম ছোড়ে, শাহজাহান, আমার সানশাইনের দিকে দূর থেকে খেয়াল রাখবি। ওর আশেপাশে যেন একটা অপরিচিত মাছিও ভনভন করতে না পারে। মনে থাকবে তো? শাহজাহান আজ্ঞাকারীর ন্যায় সম্মতি জানায়। রৌদ্র কলটা কেটে দেয়। তারপর সে টেবিলের ওপর পড়ে থাকা বেলে রিং বাজিয়ে জোর গলায় বলে, নেক্সট। বিভিন্ন বর্ণিল আয়োজনে ঢাবির ক্যাম্পাস সুসজ্জিত।
অরিন অনিকের হাত ধরে ঘুরে ঘুরে দেখছে সবটা। ইতোমধ্যেই তার অনেকগুলো মেয়ে বান্ধবীও হয়েছে বটে। এসে থেকেই ওর সাথে কথা বলতে হচ্ছে তার। যেহেতু একই ডিপার্টমেন্টের ক্লাসমেট, তাই কথা না বলে কি আর থাকা যায়। প্রায় অনেকক্ষণ হাঁটাহাঁটির পর অরিনের তেষ্টা পেল। সে অনিকের হাত ঝাঁকিয়ে বলল, ভাইয়া। গলা শুকিয়ে গেছে। অনিক তক্ষুনি ব্যস্ত হয়ে পড়ল বোনকে নিয়ে। বোনের হাত ধরে একটা দোকানের সামনে চলে আসে। কিন্তু দোকান ভর্তি মানুষ হওয়ায় অরিনকে দোকানের কাছ থেকে খানিকটা দূরে দাঁড় করিয়ে বলল, একটু ওয়েট কর সোনা, আমি এই যাব আর আসব। অরিন মাথা ঝাঁকিয়ে দাঁড়িয়ে রইল ছায়ার আড়ালে। অনিক চলে গেল দোকানে। অরিনকে একা দাঁড়িয়ে থাকতে দেখে একটু দূরে দাঁড়িয়ে থাকা দুজন ছেলে ফিসফিস করে কি যেন বলল একটা। তারা অরিনের দিকে আসতে নিলেই লম্বা চওড়া বলিষ্ঠ দেহি একজন তাদের পথ আটকে দাঁড়ায়। যুবক দয়ে ভরকে যায়। তারা জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইল আগন্তুকের দিকে। তখনই আগন্তুক গম্ভীর কণ্ঠে বলল, জানের মায়া থাকলে ওইদিকে যাবার দুঃসাহসও করবেন না। কেননা আমরা শুধু আল্টিমেটাম দেই, কিন্তু ওই ফুলের মালিক কোনরূপ আগাম আল্টিমেটাম ছাড়াই অবস্থা কাহিল করে ছাড়ে। তাই সাবধান। যুবকদ্বয় কি বুঝল কে জানে। তারা কিছুক্ষণ নিজেদের মাঝে মুখ চাওয়াচাওয়ি করে কেটে পড়ল সেখান থেকে। আগন্তুকও তাদের দেখে বাঁকা হেসে কাকে যেন কল লাগাল। অতঃপর বলল, এলার্ট থাকিস তোরা। মাছিরা কিন্তু অলরেডি ভনভন করা শুরু করে দিছে। কিছুক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে থাকায় ভীষণ বোর হল অরিন। মেয়েটা নিজ থেকে একটু সামনে এসে দাঁড়ায়। তখনই তার চোখ পড়ে অদূরে দাঁড়িয়ে থাকা একটা আইসক্রিম ভ্যানের দিকে। এমনিতেই গলা শুকিয়ে কাঠ মেয়েটার, তার ওপর চোখের সামনে আইসক্রিম। অরিন আর নিজের লোভ সামলাতে পারল না। সে ধীরে ধীরে হেঁটে গেল ভ্যানের কাছে। ভ্যানটার চারপাশ ঘিরে স্টুডেন্টদের ভিড়। অরিন কোনোমতে ঠেলে দাঁড়াল এক জায়গায়। তারপর ভ্যানের গায়ে আটকে রাখা মেনু দেখে নিজের পছন্দের ভ্যানিলা আর চকলেট মিক্স করে একটা আইসক্রিম অর্ডার দিল। কিন্তু দুর্ভাগ্যবশত আইসক্রিমওয়ালা জানাল, দুঃখিত আপু, মাত্রই এই দুটো ফ্লেভার শেষ হয়ে গিয়েছে। আপনি চাইলে আমি অন্য একটা বানিয়ে দিতে পারি। সহসাই মনটা খারাপ হয়ে আসে অরিনের। সে মাথা নাড়িয়ে না জানিয়ে সেখান থেকে চলে আসে আগের জায়গায়। সেখানে আগে থেকেই অনিক হন্যে হয়ে খুঁজছে তাকে। অরিনকে আসতে দেখে অনিক বুঝি হাফ ছেড়ে বাঁচল। দৌড়ে এসে বোনের কাছে এসে ব্যাকুল হয়ে বলতে লাগল, কোথায় গিয়েছিলি বনু? আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম বাচ্চা, একটাবার বলে তো যাবি। ভাইয়ের ব্যাকুলতা দেখে অরিনের ছোট্ট মন খারাপগুলো কোথায় যে ছুটে পালালো, তার আর খোঁজ মিলল না। অনিক এবার তাড়াতাড়ি হাতের পলি ব্যাগ থেকে একটা কোনো আইসক্রিম তুলে দেয় অরিনের হাতে। অরিন আইসক্রিমটা দেখে বেশ অবাক হল। এটা তো তার ভীষণ পছন্দের। সে অবাক হয়ে ভাইকে জিজ্ঞেস করল, তুমি কি করে বুঝলে? এ মুহূর্তে একটা আইসক্রিমই চাচ্ছিলাম আমি। অনিক বোনের কথায় মৃদু হাসল। আইসক্রিমটা খুলে দিয়ে বলল, রক্তের একটা টান আছে না? অরিন হেসে দিল। আইসক্রিমটা খেতে খেতে ভাইয়ের বাহু ধরে আবারও হাঁটা ধরল। নবীন বরণ অনুষ্ঠান শেষ হল মাত্রই। বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়েই শেষ হল অনুষ্ঠানটা। অরিন তো ভীষণ এনজয় করেছে ভাইয়ের সাথে। মেয়েটা খুশিমনে ভাইয়ের সঙ্গে গাড়ির দিকেই হেঁটে যাচ্ছে। কিছুটা পথ এগোতেই শাহজাহান কোত্থেকে যেন দৌড়ে এসে তাদের পথ আটকাল। হাতে তার বড় বড় উঁচু দুটো বক্স। অরিন তো ভয় পেয়ে যায় খানিকটা। সেই সাথে সাথে ভাইয়ের পিছে আড়াল হয়ে দাঁড়ায়। যেহেতু অনিক শাহজাহানকে চেনে, তাই সে তেমন ভ্রুক্ষেপ করল না। শুধু ভরাট গলায় বলল, কিছু বলবেন? শাহজাহান মাথা নাড়িয়ে হাতের বক্স দুটো অনিকের হাতে দেয়। বলে, বসো দিতে বলেছে। অনিক ভ্রু কুঁচকে তাকায় বক্স দুটোর দিকে। হয়তো ভাবছে কি আছে বক্স দুটোয়। অনিক নিজ থেকেই জিজ্ঞেস করল, কি আছে এগুলোতে? আইসক্রিম। কি? ভরকে যায় অনিক এবং অরিন দুজনেই। অনিক তো বলেই বসে, আইসক্রিম মানে? হুট করে এতগুলা আইসক্রিম কেন? কার জন্য এসব? শাহজাহান ভীষণ আন্তরিকতার সহিত জবাব দিল, ভাবিমার জন্য।
তার নাকি খেতে ইচ্ছে করছে, তাই ভাই ফোন করে ইমিডিয়েট আনালেন সবগুলো। নিন, তাড়াতাড়ি, না হলে তো গলে যাবে। অনিক এবার বাঁকা চোখে তাকায় অরিনের দিকে, ফিসফিসিয়ে বলে, কাহিনী কি বনু? অরিন মাথা নিচু করে মিনমিনে স্বরে বলে ওঠে, আমি নিজেও জানি না ভাইয়া। তারপর সে তখনকার ঘটনা পুরোটাই বলল অনিকের কাছে। সবটা শুনে অনিক মুখ টিপে হাসল। কিয়ৎক্ষণ বাদেই হাসি মুখে বলল, ওরে বনু, ভাগ্য ভালো ভাইয়া নেই এখানে। এখন তো শুধু দুটো বক্সই পাঠিয়েছে, সে থাকলে মেবি পুরো ভ্যানটাই নিয়ে আসত। যাই হোক, ধন্যবাদ আপনাকে ভাই, বলেই অনিক হাসিমুখে শাহজাহানের কাছ থেকে বক্স দুটো নিয়ে নেয়। এদিকে অরিন এখনও হতবিহ্বল। সে ভেবেই পাচ্ছে না, মানুষটা কিভাবে জানল তার আইসক্রিম না পাওয়ার ব্যাপারটা। আচ্ছা, সে কি তাকে স্টক করছে? অরিনের এত সব ভাবনার মাঝে টুং করে শব্দ তুলে তার ফোনে একটা মেসেজ আসে। অরিন কালবিলম্ব না করে মেসেজটা ওপেন করে। রৌদ্র পাঠিয়েছে মেসেজটা। প্রিয় আদুরে সানশাইন, তোর যখন যেটা লাগবে জাস্ট একবার মুখ ফুটে বলিস জান বাচ্চা, আমি সঙ্গে সঙ্গে সেটা তোর সামনে হাজির করে ছাড়ব। তাই বলে কিছু না পাওয়ার আফসোস যেন কখনোই তোর মুখের হাসি কেড়ে না নেয়, সেদিকে খেয়াল রাখবি কিন্তু। আর হ্যাঁ, দিনে দুটোর বেশি আইসক্রিম খেও না কেমন? না হলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। ওহ, মোস্ট ইম্পর্ট্যান্ট কথা তো বলতেই ভুলে গেছি, ভালোবাসি আমার বউজানকে। অরিন মুচকি হেসে ফোনটা পার্সে রেখে দিল। মানুষটার এমন পাগলামিগুলোর জন্য এখন কেমন নিজেকে ভাগ্যবতী ভাগ্যবতী মনে হচ্ছে তার। অরিন ভাইয়ের হাত থেকে একটা আইসক্রিম নিয়ে খেতে শুরু করে দেদারসে। রাত 8:30। বহুদিন পর নতুন বইয়ের সোঘ্রাণ নিল অরিন। নবীন বরণ শেষ, এবার থেকে তো ক্লাসও শুরু হবে তার। পড়াশোনা তো কিছুটা হলেও করতে হবে নাকি? তাই তো সন্ধ্যার পর থেকেই প্রায় 2 ঘন্টা একনাগারে পড়ে মাত্রই টেবিল ছেড়ে উঠল মেয়েটা। হুট করেই ডাক্তার সাহেবকে মনে পড়ছে তার। তাই অরিন ফোনটা হাতে নিয়ে সরাসরি কল না দিয়ে একটা মেসেজ পাঠায় রৌদ্রকে। মিস ইউ। মেসেজটা পাঠানোর পর সে অধীর আগ্রহে বসে রইল রৌদ্রের সিন করা নিয়ে। প্রায় 2 মিনিট পর রৌদ্র সিন করল তার মেসেজ। এরপর নিজে থেকেই কল দিল সে। ভিডিও কল। অরিনও খুশিমনে রিসিভ করে নেয় কলটা। মেয়েটা কিছু বলবে তার আগেই রৌদ্র ফোনটা তার দিকে ঘুরিয়ে রেখে হাতের ইশারায় চুপ থাকতে বলল। অরিনও বুঝে নিল হয়তো পেশেন্ট আছে তার সামনে। তাই অরিন তেমন কিছু না বলে শুধু অপলক দৃষ্টিতে দেখতে থাকল তার প্রিয় মানুষটাকে। রৌদ্র হাত বাড়িয়ে তার ইয়ারপডগুলো কানে গুজে নেয়, যাতে মেয়েটার কথাগুলো শুনতে পারে ঠিকঠাক মতো। রৌদ্র এবার প্রশ্ন করল পেশেন্টকে, কি সমস্যা বলুন? মধ্যবয়স্ক লোকটা পান খাওয়া লালচে দাঁতগুলো বের করে হাসলেন একটুখানি। কষ্ট নিয়ে বললেন, আর বইলেন না ডাক্তার সাব, বুকটায় বড় বেদনা। আচ্ছা, তা বুকের কোনো অংশে ব্যথা? লোকটা বুকের বাপাশে হাত রেখে বলল, এই জায়গাটাত বহুত বেদনা। রৌদ্র বসা ছেড়ে উঠে দাঁড়ায়। লোকটার কাছে এসে ব্যথা অংশটায় হালকা হাতে চাপ দিয়ে কিছু একটা পরীক্ষা করে আবারও চলে আসে নিজ জায়গায়। প্রেসক্রিপশনে পরীক্ষা লিখে লোকটাকে জিজ্ঞেস করে, কোনো কিছু নিয়ে টেনশন করেন আপনি? লোকটা এবার আর্তনাদ করে উঠল। বলল, আর কইয়েন না ডাক্তার সাব, বহুত টেনশনে থাহি আমি। কি টেনশন? পোলাপানের। রৌদ্র লেখার একফাঁকে ফের জিজ্ঞেস করল, ওহ, বাচ্চা কাচ্চা হচ্ছে না তাই নিয়ে টেনশনে থাকছেন? লোকটা তড়িৎ মাথা নাড়িয়ে না জানায়। রৌদ্রকে শুধরে দিয়ে বলে ওঠে, আরে না, আমার পোলাপান আছে তো। এই তো বেশি না, আল্লাহর মাল 8 জন। আরেকজন আইতাছে। লোকটার কথাটা শুনে হাত দুটো থেমে গেল রৌদ্রের। ওপাশে অরিনও যে শুনল সবটা। মেয়েটা হা হয়ে গেছে এহেন কথায়। রৌদ্র এবার লেখা ছেড়ে চেয়ারে হেলান দিয়ে বসল। লোকটার দিকে সরু চোখে তাকিয়ে বলল,
আসলেই বেশি না, কম হয়ে গিয়েছে। আপনি আরও কয়েকটা নিতে পারতেন। লোকটা কেমন লাজুক হাসল। তা দেখে রৌদ্র মৃদু কাশল। লোকটা মিনমিনে স্বরে বলল, ধুর ডাক্তার সাব, কি যে কন্যা, এগুলান ছাড়াও তো আমার বহুত কাম কাইজ আছে। রৌদ্র নড়েচড়ে বসে এবার কলমটা হাতে নিয়ে বিড়বিড়িয়ে বলল, কাজ কাম দেখে তো মনে হচ্ছে এটাই একমাত্র কাজ। যা, কিছু কইলেন আমারে? না না, বলছিলাম। কি কাজ করেন আপনি? লোকটা সগৌরবে হাসল, বুক ফুলিয়ে বলল, বাজারত একটা ফার্মেসির দোকান আছে আমার, আমি ওইডার মালিক। রৌদ্র এবার তীক্ষ্ণ দৃষ্টি ফেলে লোকটার ওপর। খানিকটা অবাক হয়েই বলে, মেডিসিনের দোকান চালিয়েও এই হাল? না, বলছিলাম, আপনার কথা শুনে আমি ধরেই নিয়েছিলাম এই গ্রামে আশেপাশে তেমন কোনো ডিসপেন্সারি শপ নেই। যাই হোক, নিন প্রেসক্রিপশনটা, এখানে দুটো পরীক্ষা লিখে দিয়েছি। আপনি কাল এগুলো করিয়ে রিপোর্ট এনে জমা দিবেন। ওকে? যে ঠিক আছে, আসি তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুসসালাম। লোকটা চলে গেল ধীরে ধীরে। সে যেতেই রৌদ্র ঠোঁট কামড়ে হাসতে লাগল। ওদিকে অরিনও হেসে গড়াগড়ি খাচ্ছে বিছানায়। রৌদ্র অরিনকে থামাতে বলল, এত হাসেন কেন বৌজান? অরিন হাসি থামিয়ে কোনোমতে বলল, লোকটার 9টা বাচ্চা, তাও নাকি বেশি না, মানে ভাবা যায়। রৌদ্র এবার দুষ্ট হাসল, দুষ্টুমি ভরা কণ্ঠে বলল, 66 কেন? ভাবা যাবে না কেন? সে তো তাও কমই বলেছে। আমি তো এর চেয়েও বেশি নিব, গুনে গুনে 11টা বাচ্চা নিব আমি। তুই রাজি থাকলে পুরো একটা ক্রিকেট টিম বানাবো ইনশাআল্লাহ। কথাটা শোনামাত্রই নাকে মুখে উঠে যায় অরিনের। রৌদ্র বাঁকা হেসে চোখ মেরে বলে, পানি খা সানশাইন। তাছাড়া এখনই এই হাল হলে পড়ে কি হবে সানশাইন? তোকে শক্ত থাকতে হবে তো, না হলে আমার ক্রিকেট টিম বানানোর স্বপ্ন যে স্বপ্নই থেকে যাবে। এবার অরিনের কাশিটাও থেমে গেল। মেয়েটার গালদুটো লজ্জায় লাল টুকটুকে রং ধরেছে। সে চোখে মুখে কপট ভাব দেখিয়ে বলে, কি সব বলছেন আপনি? আপনি জানেন না, ছেলে হোক মেয়ে হোক দুটো সন্তানই যথেষ্ট। অরিনের কথায় রৌদ্র মাছি তারাবার নয়ায় হাত নেড়ে বলল, হু কেয়ার্স অ্যাবাউট দ্যাট ফাকিং বুলশিট হানি। তোর আর আমার ভালোবাসা বেশি থাকলে দুটোতে পোষাবে না আমার। ভালোবাসা বেশি থাকলেই হবে? রৌদ্র এবার ঠোঁট কামড়ে হাসে, চোখে মুখে দুষ্ট ভাব টেনে বলে, হবে তো। ভালোবাসায় খানিকটা জোর থাকলেই হবে। রৌদ্রের কথার ভাবার্থ বুঝতে না পেরে অরিন অবুঝ গলায় প্রশ্ন করল, মানে? রৌদ্র খানিকটা নিচু কণ্ঠে প্রত্যুত্তরে বলল, সেটা সামনাসামনি এলে বোঝাবো হানি, তাও আবার রাতের আধারে প্র্যাকটিক্যালি বোঝাবো। চলবে ইনশাআল্লাহ।